এবার যে খবরটির দিকে নজর রাখবো, আপনারা জানেন যে দিল্লির সাথে একটা চুক্তি হয়েছিল। চুক্তি করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন তথা তিপ্রামথা দল এবং রাজ্য সরকার এবং দিল্লি সরকারের মধ্যে। সেই চুক্তির 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখনো কমিটি নেই। সেই চুক্তিতে লেখা ছিল যে তিপ্রাসা যারা জনজাতিরা রয়েছেন তাদের উন্নয়নের জন্য একাধিক বিষয় দেখা হবে। কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন একাধিক সময় বলে থাকেন যে তিনি হোম মিনিস্টারের সঙ্গে দেখা করছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, এই বিষয়ে কথা হচ্ছে, আরও আগামীকাল বৈঠক রয়েছে, ইত্যাদি ইত্যাদি একাধিক বিষয় ওনার মুখে শোনা যায়। কিন্তু এই চুক্তির 6 মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত নেই কমিটি। আপনাদেরকে জানিয়ে রাখছি যে খবরটির দিকে নজর রাখবো, কোথায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং চুক্তির এই বিষয়। আবারও রাজ্যের জনজাতিরা কি তাহলে রাজনীতির শিকার হলো? চুক্তি নিয়ে বড় কথা বলার পর কেন এখনো নেই কমিটি, নাকি শুধুমাত্র মন্ত্রিসভায় যাওয়ার জন্যই সবটা ছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাজানো নাটক, এবং ইত্যাদি একাধিক ইস্যু কিন্তু এই জায়গাতে প্রশ্ন উকি দিচ্ছে। কারণ প্রত্যেকে এখন এটাই জানতে চাইছেন, দিল্লির সাথে চুক্তির প্রায় 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কেন এখনো পর্যন্ত সেই কমিটি গঠন করতে পারলো না তারা, অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বা তাদের দল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের জনজাতিদের উন্নয়নের ক্ষেত্রে কি চিন্তা ভাবনা করছেন তারা, সেটাও একটা প্রশ্ন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী। মৃন্ময় দা, আমরা জানি যে রাজ্য সরকার, তিপ্রামথা এবং দিল্লির মধ্যে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে বলা হয়েছিল যে 6 মাস, সেই চুক্তি হয়ে গেছে প্রায় 6 মাস, এবং বলা হয়েছিল যে একটা কমিটি গঠন করা হবে এবং গ্রেটার তিপ্রাল্যান্ড বা তার সঙ্গে সমসাময়িক একাধিক ইস্যুতে তারা একটা কমিটি করবেন। কিন্তু 6 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো কমিটি নেই। তাহলে কি প্রশ্ন উঠছে যে রাজ্যের জনজাতিরা কি আরো একবার রাজনীতির শিকার হলো? আর চুক্তি নিয়ে বড় বড় কথা বলার পর এখনো নেই কোনো কমিটি, নাকি শুধুমাত্র রাজ্য মন্ত্রিসভায় স্থান পাওয়ার জন্যই মতা এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সবটাই সাজানো নাটক ছিল? কি বলবেন? মানে যে চুক্তিটা তারা করেছেন, সেই চুক্তির মধ্যেও তো অনেক ধরনের মানে অনেক ধরনের সমস্যাই ছিল, অনেক ধরনের প্রবলেম এটার মধ্যে ছিল। তারা যেটা ধরুন মার্চে যে চুক্তিটা তারা করলেন, মানে তার আগে একটা অনশন মঞ্চ থেকে দিল্লি গিয়ে সব চুক্তি করা, তারপরে দেখুন এরপরে হচ্ছে পার্লামেন্ট ইলেকশনে একটা বার্গেনিং, বিজেপির ক্যান্ডিডেট তিপ্রামথার লোক বলেছেন হয়েছে বিজেপির ক্যান্ডিডেট। এরপরে যেটা পার্লামেন্ট ইলেকশনের পরে যেটা দেখা গেল যে উনি মানে গত মাসে বিভিন্ন ভাবে বিভিন্ন মন্ত্রীদের কাছে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে, পূর্ব ত্রিপুরা আসনের এমপি সহ বা এডিসি যারা পদাধিকারী আছেন তাদের সহ উনি বিভিন্ন ধরনের দেখা সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলেছেন, এগুলি উনি করেছেন বা করে চলছেন। নর্থ ইস্টের উনি যারা বিভিন্ন ধরনের এডিসি গুলি যেগুলি আছে তাদের সাথে উনি কথাবার্তা বলেছেন, বোরোল্যান্ডের এসবও করেছেন। কিন্তু আখেরে কি লাভ হলো? আখেরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এডিসির মধ্যে মানে এখনো পর্যন্ত এডিসিটার 2021-এর এডিসি নির্বাচনের যে তারা সাফল্য পেয়েছিলেন, এডিসি তারা দখল করেছিলেন, এডিসির মধ্যে এখনো সেই ধরনের ডেভেলপমেন্টের যে বিষয়গুলো আছে, সেই ডেভেলপমেন্টের বিষয়গুলোকে এখনো এটা সেই একই জায়গাতে আছে। পুরোনো সময় যে জায়গা ছিল 2021-এর আগে, এখনো একই জায়গায় আছে। তার কোনো মানে কোন ধরনের মানে ডেভেলপমেন্ট আমরা দেখিনি আর কি। এটার জন্য তো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বরাবরই দায়ী করেন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারকে। তার দাবি থাকে যে তিনি ডাইরেক্ট ফান্ডিং পাচ্ছেন না, পয়সা পাচ্ছেন না, ইত্যাদি একাধিক বিষয়। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এডিসি নির্বাচন প্রায় 5 বছর হয়ে যাচ্ছে, এখনো যদি এই বিষয়গুলোতে তিনি আটকে থাকেন, আগামী নির্বাচনে তিনি কোন মুখে লড়াই করবেন এডিসিতে? না, আমরা যদি এটা ভালো করে আমরা যদি দেখি, কারণ একটা বাজেট অধিবেশনে শেষ হওয়ার পরে যখন তিপ্রামথা অপোজিশন ছিল, অপোজিশনের লিডার ছিলেন, মেইন অপোজিশন ছিলেন,
মেইন অপোজিশনের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটা আপ টু দ্য মার্ক ছিল না। কিন্তু বাজেট সম্পর্কে ওনাদের যা বক্তব্য ছিল তার কিছুদিন পরেই তো ওনারা মিনিস্ট্রিতে চলে গেলেন। তার কিছুদিন পরেই যে যারা স্টেট গভর্নমেন্ট যদি আপনাকে বঞ্চনা করে থাকে, বাজেটে যদি আপনাকে টাকা না দিয়ে থাকে, বা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আপনাকে সেটা না দিয়ে থাকে, এই বিষয়টার বিরুদ্ধে মানুষকে সামিল করানোর বদলে তার মধ্যে তো নিজেদেরকে সামিল করে নিল, সরকারে সামিল করে নিল, রুলিং পার্টির লোক হিসেবে, ক্যান্ডিডেট হিসেবে পার্লামেন্ট ইলেকশনে তারা জিতে গেল। তাহলে এই কথাগুলো তো বাস্তবের সাথে মিলে না। মানে আপনি বল যেটা রাজ্য সরকার দিচ্ছে না বা কেন্দ্রীয় সরকার হেল্প করছে না, কিন্তু আপনি তো তাদের সাথেই সাংগঠনিক মানে প্রশাসনিক কাঠামোর মধ্যে নিজেকে যুক্ত করে নিয়েছেন। তাহলে এই কথাটার তো আর কোনো সেই অর্থের মানে থাকে না তো। কারণ সরকার আপনার ট্রাইবাল জনগণের প্রতি সরকার রেসপন্সিবল, তার দায়িত্ব সে ডিসচার্জ করছে বলেই তো আপনি সরকারে অংশগ্রহণ করেছেন, না হলে তো আপনি সরকারের বিরোধিতা করতেন। তার জন্য বলছি এই কথাগুলো এখন আর কোনো প্রাসঙ্গিকতা নেই। তার জন্য দেখবেন এখন আর এই কথাটা শোনা যায় না। এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে উনি দেখা সাক্ষাৎ করেন কিছু পাওয়ার জন্য, সেটা তো হচ্ছে না, সেটা এখনো পর্যন্ত কোনো ধরনের ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তার জন্য বলছি এটা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন, ত্রিপুরা আইপিএফটি এবং বিজেপির জোট সরকার ছিল, তাদের সাথে একটা ত্রিপুরা ল্যান্ড নিয়ে অ্যাকর্ড হয়েছিল, মানে কথাবার্তা হয়েছিল, মডালিটি কমিটি বানানো হয়েছিল। আখিরে সেটা কি হলো সেটাও এখনো কেউ জানে না। তার মধ্যে আবার একটা নতুন বিষয়, সেটাও কি হলো এটাও আপনি দেখবেন আগামী দিনে কেউ বুঝতে, এটা মনেও রাখবে না মানুষ। মানে এই সমস্ত ক্ষেত্রে এটা হয় যে মানুষকে সাধারণভাবে কিছু একটা বলে আমি পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্টটা করে নিই। ঠিক মানে 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 কোথাও না কোথাও নিজেদের আখেরটা গোছিয়ে নেওয়া। একবার আমরা দেখলাম প্রথম তো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি, তারপর তিনি বললেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এই ইস্যুটা থেকে এবার তিনি চান যে জনজাতিদের উন্নয়নের ক্ষেত্রে এটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই চুক্তিতে কোথাও লেখা নেই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড কিছু হচ্ছে। তারপর তিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের সংজ্ঞা পাল্টে দিলেন, তিনি বললেন ল্যান্ড রাইট, পলিটিক্যাল রাইটস এবং জনজাতিদের উন্নয়ন, সাংস্কৃতিক সমস্ত কিছু। এবং চুক্তিতে সেটা লেখা রয়েছে যে ল্যান্ড রাইটস দেওয়া হবে, পলিটিক্যাল রাইটস দেওয়া হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, আইডেন্টিটি হবে, কালচার, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ আই ওয়াশের কোথাও একটা খেলা হচ্ছে। হ্যাঁ, এটা দেখুন আপনি যখন মানে বর্তমান যে বিধানসভার বিরোধী দলনেতা আছেন সিপিএম এর, বামফ্রন্ট মানে সিপিএম পার্টির, উনি যখন এমপি ছিলেন উনি 125 নং ধারা সংবিধানের সংশোধনী চেয়েছিলেন। লেটেস্ট মনে হয় সেটা তারাও চাইছেন, ত্রিপুরা মতো সেটা চাইছেন যে 125 নং সংবিধান সংশোধনী করে উপজাতি এলাকার মধ্যে কিছু ডেভেলপমেন্টের বিষয়গুলিকে আনা যাক। কিন্তু এটা এখনো মানে ফুল ফ্লেজেড এটাকে ইস্যু করে তারা নামানোর ক্ষেত্রে তাদের অনেক ধরনের মানে সমস্যা আছে। এখন তারা সেটা আমি যেটা বলি যে সেটা হচ্ছে যে একটা সরকার যদি জনজাতিদের জন্য উন্নয়নের কোনো কর্মসূচি নাই নিয়ে থাকে, ডেভেলপমেন্ট যদি নাই করে, তাহলে আমি ওই সরকারটার শরিক হবো কি করে? আমি তো সরকারটার মধ্যে চলে গেলাম, এখন এই সরকারের থেকে তো আমি সরকারের সমালোচনা করতে পারছি না, সরকার তো এই কাজটা করছে। তার জন্য বলছি এটা হচ্ছে মানে আমরা যারা উপজাতি মানুষ, মানে জনজাতি যা এলাকা আছে এই সমস্যাটাকে সামনে রেখে আমি কিছু রকম পলিটিক্যাল মানে পলিটিক্যাল বেনিফিট নেওয়ার আমার চেষ্টা। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে মুদ্রা কথা, আর সব আর চুক্তি টুক্তি ওইসব হচ্ছে অন্য কথা আর কি। যদি হয় তখন দেখা যাবে আর কি। বেসিক্যালি এর আগেরটাও হয়নি, এখনো হয় না। অসংখ্য ধন্যবাদ মৃন্ময় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম, রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের যে বিষয়টা আমরা বলবো যে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে একটা প্রথমত বলা হয়েছিল যে তারা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাইছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবিতে তিনি যখন এডিসি নির্বাচন লড়াই করলেন, এডিসিতে ক্ষমতায় বসলেন, কিন্তু এডিসির অবস্থা কি এখন? এডিসি থেকে এখনো বহু অভিযোগ উঠে আসছে। এডিসির নির্বাচনের জয়লাভের পর এডিসির উন্নয়ন কি হলো, তার খতিয়ান কি রয়েছে, কি কি উন্নয়ন হলো, সেগুলো কিন্তু বলা হয় না। এবং উল্টো এগুলো নিয়ে প্রশ্ন করলে প্রদ্যুৎ কিশোর দেববর্মন খেপে যান, তিনি খেপে যান পাবলিক নাওয়ের উপরে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার প্রশ্ন হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলো না, এডিসির ডেভেলপমেন্ট কতখানি তা নিয়ে প্রশ্ন হয়ে রয়েছে। কারণ এডিসির বহু জায়গাতে আমরা দেখেছি ভোট বয়কট হতে, সেটা লোকসভা হোক বা বিধানসভা, অনেক জায়গাতেই ভোট বয়কট হয়েছে। এবার তিনি আরো একটা গল্প আমাদের সামনে এলো যে এটা কোনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড নয়। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রথম মানে ছিল যেটা আয়তনে বাড়বে, এডিসির
আয়তন নাকি বাড়ানো হবে, আর গ্রেটার ত্রিপুরাল্যান্ড নাকি বাংলাদেশ, মায়ানমার, মিজোরাম, মেঘালয়, আসাম ইত্যাদি একাধিক জায়গা থেকে জায়গা নিয়ে একটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে। আক্ষরিক কোনো উত্তর ছিল না কিন্তু কারোর কাছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরে হলো একটা চুক্তি, আর এই চুক্তিতে ছিল কি বলা হলো, ল্যান্ড রাইট, হিস্ট্রি, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, আইডেন্টিটি, কালচার, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ক্ষেত্রে তাদেরকে অধিকার দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো এগুলো কি হচ্ছে? 6 মাস তো হয়ে গেল এই চুক্তি। আপনাদেরকে সেই চুক্তিপত্রটা দেখাবো, যেটা 2 মার্চ 2024 সাল, অর্থাৎ আজ থেকে প্রায় 6 মাস আগে এই চুক্তি হয়েছিল দিল্লিতে। আমরা সেটা দেখিয়েছিলাম, আলোচনা হয়েছিল, প্রচুর টক শো করেছি আমরা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই চুক্তি কোন জায়গায় রয়েছে, কমিটি কতদূর হয়েছে, কাজ কতদূর হচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন। নাকি এই চুক্তিটার পর কোথাও না কোথাও তিপ্রামথা একটা নিজেদের যে আক্ষরিক যে একটা টার্গেট ছিল, যেটা বামফ্রন্ট বলুন, যেটা কংগ্রেস বলুন, সিপিআইএম বলুন, যে অভিযোগটা ইন্ডিয়া মঞ্চের তরফে উঠানো হয়েছিল যে কোথাও না কোথাও একটা আইওয়াশের গেম চলছে, সেটাই হলো। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তথা রাজ্যের বিরোধী দলনেতা। জিতেনবাবু, প্রথমেই আপনাকে পাবলিক নয়ে স্বাগত। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, আমরা জানি যে একটা কমিটি হয়েছিল যেটা তিপ্রামথা, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে হয়েছিল। যে কমিটিটা করা হয়েছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, যেটা পোশাকি নাম কিন্তু আক্ষরিক অর্থে ল্যান্ড রাইট, হিস্ট্রি, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক ডেভেলপমেন্ট, আইডেন্টিটি, কালচার, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ক্ষেত্রে জনজাতিদের। কিন্তু এই কমিটি কি আদৌ হলো, বা এই 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কোথায় রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই কমিটি, বা কোথায় এডিসির জনগণের উন্নয়ন ইত্যাদি একাধিক প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, কারণ সামনে এডিসি নির্বাচন চলে আসছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবটাই কি ছিল শুধুমাত্র তিপ্রামথার রাজ্য মন্ত্রিসভায় সামিল হওয়ার একটা ক্ষুদ্র গেম প্ল্যান? কি বলবেন? এসব যে নতুন কি বলার আছে, এটা আমরা সিপিআইএম তথা শুধু বামপন্থীরা নই, ত্রিপুরার যে সকল সচেতন মানুষই জানেন যে শুধু তিপ্রামথা কেন, অতীতেও তিপ্রামথার যারা পূর্বসূরীরা, যারা বিভিন্ন নামে বিভিন্ন সময়তে আবির্ভূত হয়েছিলেন, আবার নির্দিষ্ট সময়েতে তাদের স্বার্থ যখন আদায় হয়ে গেছে, অর্থাৎ ব্যক্তি বিশেষের, এগুলো আবার অবলুপ্তি ঘটে গেছে নিয়ম অনুসারী। তো এই নতুন সংগঠন তারাও নতুন নতুন শব্দ প্রয়োগ করে একেবারে সাংঘাতিক ভাবে, একেবারে এই কি বলে কনস্টিটিউশন সলিউশন, তারপর এই ইন্ডিজিনাস পিপলদের তাদের হিস্টোরিক্যাল যে ইনজাস্টিস, এসব নানা কথা অনেক বলেছেন তারা। কিন্তু এগুলো তো শুধু সাধারণ মানুষকে ঠকানোর জন্য, শুধু যে ভোটের রাজনীতি যেন তেন প্রকারানো কিভাবে স্বার্থ সিদ্ধ করা যায় এই উদ্দেশ্যেই। এটা সচেতন নাগরিক মাত্রই জানতেন তার পরিণতি তাই হবে। কেননা এর আগেও যে আইপিএফটি দল 6 মাসের মধ্যেই ত্রিপুরাল্যান্ড হবে, এরপরে মোডালিটি কমিটি, এম্পাওয়ার্ড কমিটি আসলো, লক্ষ লক্ষ টাকা পেট্রোল পরিয়ে দিল্লি, বোম্বাই, আগরতলা হলো, শহর হলো, 1000 টাকার এই এক একটা ডিশ মানে খেয়ে আনন্দ ফুর্তি করে গেল, মানুষ তো অব্দিবার হয়েছে। এই কমিটি গুলো একটা মিটিং হলে পরে এটা সাব ব্যাংক, এটা মাইনস বেরোয়, এটা মাইনসও বেরোয়। অর্থাৎ এটা শুধু ত্রিপুরা রাজ্যের যে ট্রাইবেল অংশের জনগণ না, ইন্ডিজিনাস পিপল বা আদিবাসী অংশের মানুষকে না, সারা ত্রিপুরা যে মানুষকে অপমান করা হলো। এই রাজ্যে মানুষকে পুরো এটা এরা মূর্খ, বোকা, এইভাবে তাদের এই সমস্ত ঘটনাবলিতে দিল্লির সরকার এবং রাজ্যের সরকার তারা এইভাবে ঠকালো।
এখন সেই জায়গাতে নতুন করে আবার নতুন আগাছা জন্মালো। বলছে প্রথম গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, তারপরে কনস্টিটিউশন সলিউশন, এরপরে হিস্টোরিক্যাল এগ্রিমেন্ট। কিসের হিস্টোরিক্যাল? এই হিস্ট্রি কদিন বাদই ভুলে যাবে, তাদের স্বার্থ সিদ্ধ হবে। সেই ছত্তিশগড়ের এক মহিলাকে নিয়ে এসে ত্রিপুরা প্রতিনিধিত্ব করার জন্য এমপি বানিয়ে দিল। মাসে 2.5-3 লাখ টাকা রোজগারের ব্যবস্থা হয়ে গেল। এই যে পূর্ব ত্রিপুরা কেন্দ্রে গন্ডাছড়াতে এত বড় একটা ঘটনা হয়ে গেল, 5 শতাধিক মানুষ একটা নারকীয় যন্ত্রণায় আজকে তারা নিমজ্জিত হয়েছেন কত এই প্রায় 1.5-2 মাস ধরে। একটিবার জন্য গিয়ে তাদের দেখার জন্য এদের সময় তারা পেলেন না। এরা এই সমস্ত করছেন 6 মাস কেন, আরো মানে 6 বছর কেটে গেলেও এগুলো কিছু হবে না। ওই ইতে সামনে এই ভিলেজ কমিটি নির্বাচন করার একটা এই কি বলে কমিশন বাধ্য হয়ে এই আদালতের গুতো খেয়ে তৈরি হচ্ছে। কাজেই তার সামনেই আবার নতুন করে এই একটা চমক দেখানো, কিছুই না এগুলো। যেমন কেন্দ্রীয় সরকার তেমনি এই দল যারা এই চুক্তি করেছেন, স্রেফ লোক ঠকানো, ত্রিপুরা রাজ্যকে পিছিয়ে দেওয়া, শুধু এডিসি বা ট্রাইবাল অংশের না, গোটা ত্রিপুরা রাজ্যের বিরুদ্ধে এটা এক ধরনের যে বোকা বানানোর এবং ত্রিপুরা রাজ্যকে পিছিয়ে দেওয়ার একটা ঘৃণ্য ষড়যন্ত্র ছাড়া এটাকে আর কিছু বলা যায় না। অসংখ্য ধন্যবাদ জিতেন বাবু আমাদের সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের প্রধান বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী তথা সিপিআইএম এর রাজ্য সম্পাদক। উনি একেবারেই স্পষ্ট বললেন যে মাত্র 6 মাস কেন, 6 বছর কেটে গেলেও আক্ষরিকভাবে কিছুই হবে না। আর সবটাই কি তাহলে প্রশ্ন উঠছে আইওয়াস এই যে কমিটি গঠন করার কথা এবং বৈঠক করা, দফায় দফায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজের সামাজিক মাধ্যমে দাবি করেন এই বৈঠক হচ্ছে, সেই বৈঠক হচ্ছে, কিন্তু হচ্ছেটা কি? আদতে রাজ্যের জনজাতিদের ডেভেলপমেন্টের কথা বলা এবং তাদের নিয়ে রাজনীতি করার পর তাদের ডেভেলপমেন্ট হচ্ছে কি? এখনো কি তাদের ডেভেলপমেন্ট হচ্ছে? এডিসি নির্বাচন চলে আসছে, যে ইস্যুতে তিপ্রামাথার গঠন হওয়া, যে ইস্যুতে তিপ্রামাথা গঠন হয়েছিল, সেই ইস্যুতে কি তিপ্রামাথা রয়েছে? সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যু যেটা 2021 সালে এডিসি নির্বাচনের সময় উঠিয়েছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মন, নতুন দল করেছিল, আজকের দিনে কোথায় আছে সেই ইস্যু? আজকের দিনে কোথায় সেই ইস্যু? বারংবার একাধিকবার ওনাকে শোনা যায় ফান্ডিং নেই, এডিসিতে পয়সা নেই, প্রশ্ন করা হলে উনি বলেন। কিন্তু এখন তো দাঁড়িয়ে, আজকের দিনে তো দাঁড়িয়ে উনি রাজ্য সরকারের অংশ, উনার দল, উনার 2 জন বিধায়ক মন্ত্রিসভার সদস্য, তারপরেও কি এই প্রশ্নগুলো থাকে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে 6 মাস আগে যে বৈঠক হওয়া, 6 মাস আগে যে কমিটি গঠন হয়েছিল, সেই কমিটি গঠনের পর প্রায় 6 মাস অতিক্রান্ত হয়ে গেলেও কমিটি কোথায়? এই বৈঠকের পর, এই চুক্তির পর কমিটি কোন জায়গায় রয়েছে? সেটা একটা বড় প্রশ্ন, যা শুধুমাত্র আমরা করছি না, রাজ্য রাজনীতির একাধিক মানুষ কিন্তু এই প্রশ্নটাকে নিয়ে আলোচনা করছেন যে এই চুক্তির আক্ষরিক অর্থে কি হলো এখনো পর্যন্ত। সবচাইতে বড় কথা, আমি চুক্তিটা আরও একবার আপনাদেরকে দেখাবো, যে চুক্তিটা করা হয়েছিল, যে চুক্তিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সিগনেচার রয়েছে, বিজয় কুমার রাঙ্কলের রয়েছে, অনিমেষ দেববর্মার রয়েছে, অর্থাৎ ত্রিপুরার তরফে যাদের যাদের সিগনেচার থাকার কথা সেই দলের তাদের 3 জন নেতার সিগনেচার রয়েছে জে.কে. সিনহা, রাজ্যের যিনি চিফ সেক্রেটারি রয়েছেন এডিশনাল সেক্রেটারি পীযূষ গোয়েল, প্রত্যেকের সই ছিল এই বৈঠকে, প্রত্যেকে ছিলেন। কিন্তু কোথায় রয়েছে সেই সমস্ত কিছু? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের বিধায়ক, বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব সুদীপ রায় বর্মন আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপবাবু, একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাওয়া, আমরা দেখেছি আজ থেকে 6 মাস আগে দিল্লিতে একটা বৈঠক হওয়া, তিপ্রামাথার যে ইস্যুতে জন্ম নেওয়া এডিসি নির্বাচনের সময়, আজ থেকে বহু বছর আগে, সেই তিপ্রামাথার যে মূল লক্ষ্য গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেটা থেকে সরে এসে সামান্য কিছু রাইটস, অধিকার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোতে তাদের চুক্তি হলো। সেই চুক্তির প্রায় 6 মাস হতে চললো, একটা কমিটি গঠন করার কথা,
কোথায় রয়েছে সে কমিটি? আপনাদের কি কিছু এই ধরনের তথ্য আপনারা পেয়েছেন? বা কোথায় জনজাতিদের আক্ষরিক অর্থে ডেভেলপমেন্ট, কোথায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন? সুধীবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, দুটো ঠগ বাজ পার্টি একত্রিত হয়েছে। এদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে বোকা বানিয়ে মানুষের ইমোশনটাকে কাজে লাগিয়ে ভোটে জেতা। ওরা ভালো করেই জানে যে সমস্ত অবাস্তব ডিমান্ড এতকাল তিপ্রাসা জনগোষ্ঠীকে বলেছেন কোনোদিনই সেটা ফুলফিল হবে না। আমরা সেটা উপলব্ধি করে আমাদের কংগ্রেসের ডিমান্ড ছিল বরাবরই যে 125তম সংবিধান সংশোধনী বিল, এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদান করো, অর্থ প্রদান করো, ত্রিস্তর পঞ্চায়েতের ব্যবস্থাপনা করো, মানে ভিলেজ কমিটি, আরবান বডিগুলো ডিক্লেয়ার করো, এবং এগুলো সবই সম্ভব হবে যখন এই সংবিধান সংশোধনী বিলটা যখন পার্লামেন্টে পাস হবে। দুর্ভাগ্য হলো এটা সত্য যে কিছুদিন হলেও আমি এই দলটা করেছিলাম। এই প্রস্তাবটা যখন আমি 2019 সালে পার্লামেন্ট নির্বাচনের আগে যখন অমিত শাহর কাছে যখন মণিপুরে আমি রাখি, উনি তখন বললেন মোর এম্পাওয়ারমেন্ট টু এডিসি ইজ মোর এম্পাওয়ারমেন্ট টু ক্রিশ্চিয়ানিটি। যাদের এই মাইন্ড সেট আপ, যেই মানে মুখ্য দলের যিনি, যে দল রাজ্য এবং কেন্দ্রের ক্ষমতায়, এই দলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব, অমিত শাহ মতো ব্যক্তিত্ব যাদের এই চিন্তাধারা, কাজেই বোঝাই যাচ্ছে কতটা আন্তরিক ওনারা হবেন মানুষের যে ন্যায্য ডিমান্ড গুলো নিয়ে। ছেড়ে দিন গ্রেটার টিপ্রাল্যান্ড, এই সমস্ত অবাস্তব ডিমান্ড গুলো ছেড়েই দিন। আপনি যেন অবাক হবেন যে এই 125তম সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টের মধ্যে উত্থাপিত হয়েছে। উত্থাপিত হলে তারপরে বিবেচনা করা হয়, বিবেচনা করে ভোটে দেওয়া হয়, পাশ করা হয়। আর 4 বছর আগে উত্থাপিত হয়েছে, এখনো পাশ হয়নি। ওই যে তাদের মূল বক্তব্য মোর এম্পাওয়ারমেন্ট টু ক্রিশ্চিয়ানিটি, মোর এম্পাওয়ারমেন্ট টু এডিসি, মোর এম্পাওয়ারমেন্ট টু ক্রিশ্চিয়ানিটি, এই এদের এই মাইন্ডসেট। এখন ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য তীব্রমতা, এই প্রথমবার কোন ভারতবর্ষের ইতিহাসে, অন্তত আমার জানা নেই, যে মুখ্য বিরোধী দল ক্ষমতা লোভীর পরিচয় দিয়ে এরা ক্ষমতার গিয়ে বিজেপির সঙ্গে আঘাত করে সমঝোতা করে এরা মন্ত্রিত্বের লোভে ওখানে গেছেন। কিছু ব্যক্তিগত স্বার্থ নেবানো যায় কিনা। কাজে এই সমস্ত ডিমান্ড, এই যে একবার আপনি কমিটির কথা বলছেন, আমি সেপ্টেম্বরের 2 তারিখ, মার্চ মাসের 2 তারিখ এই তথাকথিত কচু কলা পাতার এগ্রিমেন্ট মার্চ মাসের 2 তারিখ, তো সেপ্টেম্বরের 2 তারিখ আমি জিজ্ঞেস করবো 2 তারিখে যে সুপ্রিমোর কাছে আমি জিজ্ঞেস করবো ক্যা হুয়া, 6 মহিনা তো বিত গেয়া। আপনি তো বলছেন 6 মহিনার মধ্যে যদি না আনতে পারেন আপনি সাংঘাতিক কিছু করে নেবেন, দেখিয়ে দেবেন। আমি 6 মাস বাদে আমি বলবো, সেপ্টেম্বরের 2 তারিখে আমি বলবো যে ভাই তোমরা ক্ষমতায়, বিজেপি তো করেনি, তোমরা যেহেতু ক্ষমতায় গেছো বিজেপির সঙ্গে, তোমরা সরকারের শেয়ার, ক্ষমতা শেয়ার করছো, ওখান থেকে বেরিয়ে আসো। বিজেপি দল এটা করবে না, এটাকে আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনতে হবে। ইউ ডোন্ট ব্যাক ফর ইউর রাইট, ইউ ফাইট আউট ফর ইউর রাইট। এখন যেটা হচ্ছে, তোমার ভিক্ষে করার কোনো দরকার নেই, ইট ইজ ইউর রাইট। যে 125তম সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে উত্থাপিত হয়েছে, এটা পাস করে, ইট ইজ ইউর রাইট, ইউ ফাইট ফর ইউর রাইট, ইউ আর বেগিং। এটা ত্রিপুরার ত্রিপ্রাসা কিংবা ত্রিপুরাবাসী হিসাবে আমাদের কাছে এটা খুব লজ্জাস্কর ব্যাপার যে দ্য কিং ইজ বেগিং বিফোর দ্য লর্ডস। The king was, the so-called Bubagra is not supposed to beg, he is supposed to fight it out. কাজেই এটা আমাদের রাজ্যবাসীর কাছে, ত্রিপুরা জনগোষ্ঠীর কাছে কিংবা আমরা সারা রাজ্যবাসী হিসাবে আমাদের কাছে এটা লজ্জাস্কর ব্যাপার যে so-called Bubagra is approaching, is going again and again with a begging bowl, ভিক্ষার থালি নিয়ে ও যাচ্ছে, কিছুই পাচ্ছে না।
সেপ্টেম্বরের 2 তারিখ আমার আহ্বান থাকবে ত্রিপুরা মথা সুপ্রিমোর কাছে, তার পার্টির কাছে, যে 6 months ওভার, your deadline is over, now you have to fight out for your right. Enough of enough is enough. You have begged enough. Now let us join hands and fight for our Tripura জাতি গোষ্ঠী। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম রাজ্যের একজন বরিষ্ঠ বিধায়ক সুদীপ রায় বর্মন আমাদের সঙ্গে ছিলেন। গোটা বিষয়টি উনি কিন্তু একেবারে স্পষ্ট করলেন এবং একই সঙ্গে উনি বললেন বিস্ফোরক জায়গা, সেপ্টেম্বরের 2 তারিখ, মার্চের 2 তারিখ থেকে সেপ্টেম্বরের 2 তারিখ, মার্চ 2, 2024 এগ্রিমেন্ট হয়েছিল, সেপ্টেম্বরের 2 তারিখ 6 মাস সম্পূর্ণ হবে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেছিলেন যে এই চুক্তির যে কমিটি হবে, রাজ্যের জনজাতিদের উন্নয়নের ক্ষেত্রে যা যা করার এই কমিটি করবে। আক্ষরিক অর্থে চুক্তিতে কি লেখা ছিল জানেন? এই চুক্তিতে লেখা ছিল যতদিন পর্যন্ত এই কমিটি কংক্রিট কোনো সিদ্ধান্তে না পৌঁছবে ততদিন পর্যন্ত এই ইস্যুতে কোনো আন্দোলন করা যাবে না। চুক্তিতে লেখা ছিল, আমি চুক্তিটা দেখাতে বলবো। এই চুক্তিতে স্পষ্ট লেখা ছিল, আপনাদের আমি পড়ে শোনানোর চেষ্টা করব। চুক্তিতে যে পোর্শনটাতে এটা লেখা ছিল একেবারে খুব স্পেসিফিক্যালি চুক্তিতে লেখা ছিল, ইট ওয়াজ এগ্রিড টু কনস্টিটিউট এ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অর কমিটি টু ওয়ার্ক আউট অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য মিউচুয়ালি এগ্রিড পয়েন্টস অন অল দ্য এবাভ মেনশনড ইস্যুস, যেটা ওই চুক্তিতে উপরে ছিল, ইন এ টাইম বাউন্ড ম্যানার টু এনশিওর অ্যান অনারেবল সলিউশন in order to maintain a conducive atmosphere for implementation of this agreement. All stockholders shall refrain from restoring to any form of hesitation or protest, খেয়াল করবেন লাইনগুলো, hesitation or protest during this period, অর্থাৎ এই চুক্তি যেদিন হয়েছে তার সময় থেকে যতদিন পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হয় ততদিন পর্যন্ত কোনো হেজিটেশন, কোনো প্রোটেস্ট, কোনো আন্দোলন করতে পারবেন না। স্টার্টিং ফ্রম দ্য ডে অফ সাইনিং, অর্থাৎ যেদিন থেকে এই চুক্তি হয়েছে, অর্থাৎ এক প্রকার মথার আন্দোলনের যে জায়গা সেটা কিন্তু বন্ধ। কিন্তু কোথায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন এত বড় বড় ডাক, এত বড় বড় কথা বলেন, যখন সাংবাদিক সম্মেলনে উনাকে আমি প্রশ্ন করি উনি খেপে যান। খেপে যাই আমরা স্টুডিওতে, কিন্তু উনি খেপে যান সাংবাদিকের প্রশ্নে। কারণ আমরা খেপে যাই যখন জনজাতিদের সঙ্গে কোথাও না কোথাও এক ধরনের প্রতারণার গন্ধ পাই। সাংবাদিকদের কাজ প্রশ্ন করা, তাই আমরা প্রশ্ন করলাম 2 তারিখের সেই কমিটি, সেই চুক্তি, সেই কমিটি কতদূর এগোলো, কতদূর কাজ হলো, জনজাতিদের কি ডেভেলপমেন্ট হলো, কি ডেভেলপমেন্ট করলো এডিসির সরকার, মথার সরকার, যারা এডিসিতে বর্তমানে ক্ষমতায়। সামনে এডিসি নির্বাচন আসছে, প্রদ্যুৎ কিশোর আবার প্রদ্যুৎ কিশোর মাঠে নামবে, আবার ময়দানে ময়দানে ভাষণ দেবেন, জনজাতিদের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবেন। প্রশ্ন তো থাকবেই, ডেভেলপমেন্ট কতটা হলো এডিসিতে? কেন এডিসির জনগণ এখনো ভোট বয়কট করছেন বিভিন্ন ভোটে? কেন রাস্তাঘাটের ইস্যুতে, কেন জলের ইস্যুতে, কেন বিদ্যুতের ইস্যুতে এখনো পথে নামছে এডিসির জনগণ? কেন এডিসি প্রশাসন ব্যর্থ? গত 4-5 বছরে নির্বাচন সামনে আসছে, জনজাতিদের উন্নয়নের ক্ষেত্রে কেন ব্যর্থ এডিসি প্রশাসন? প্রশ্ন করলাম আমরা, উত্তর অবশ্যই দেবেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির।